গতকালকে এসে অনেক কথা বলেছে। আইএসএফ এর প্রার্থী আরাবুল ভালো লাগছে? যারা এক বুক আশা আকাঙ্ক্ষা নিয়ে 5 বছর আগে আইএসএফ করেছিলেন, আজকে সেই আইএসএফ এর প্রার্থী আরাবুল ভালো লাগছে? তৃণমূল যাকে বহিষ্কার করে তাকে এরা মাথায় করে তুলে রাখে। বিজেপিও একই জিনিস করে, আইএসএফও একই জিনিস করে। আমাদের আবর্জনা ওদের সম্পত্তি। গতকালকে এসে অনেক কথা বলেছে। আরাবুল ইসলামকে কেন দলে নিয়েছে, ওনার বুক ফেটে একদম একাকার হয়ে যাচ্ছে। আহা গো, সত্যি তো, কেন নিয়েছে? আমি যদি স্টেজ থেকে প্রশ্ন করি, করতেই হয়। নন্দীগ্রামের বর্তমান তৃণমূলের যিনি প্রার্থী, তার নামে মুসলমানদেরকে খুন করেছে এই অভিযোগ আছে। সে তখন বিজেপিতে ছিল, এই খুনের মামলা চলছে তার নামে। সকাল পর্যন্ত সে বিজেপির নেতা ছিল, আর দুপুরের পরে তৃণমূলের নেতা হয়ে তাকে নন্দীগ্রামের প্রার্থী কোন মুখে করলো, যে মুখে আরাবুল ইসলাম সাহেবকে নিয়ে সমালোচনা করছে। শুধু তাই নয়, 294টার মধ্যে একাধিক প্রার্থী আছে যারা বিজেপি থেকে এসেছে। তারপর এখন কথা তাহলে কি নিয়ে বলছে? আরাবুল ইসলাম সাহেব একবারে নিইনি, ভাঙড়ের মানুষকে আর একবার জানাতে চাই, আমার যে 3 ভাই খুন হয়েছে তাদের পরিবারের কনসার্ন নিয়েছি। এটা আরাবুল সাহেবকে বলেছিলাম, যদি তারা ক্ষমার নজরে দেখে তারপরেই আলোচনার টেবিলে বসা হবে, তার আগে আমরা বসবো না। আমাদের কর্মীরাই আমাদের সম্পদ। কর্মীর পরিবার যদি ছাড় দেয় আলোচনা হবে। আলোচনা করেছি, তাদের পরিবার এগ্রি হয়েছে, আরাবুল ইসলাম সাহেবকে ক্ষমার নজরে দেখেছে, তারপরে আমরা যুক্ত করেছি। তাই নয়, আমাদের অঞ্চল নেতৃত্বদের মাধ্যমে বুথের নেতৃত্বদের সাথে আলোচনা করেছি যে আমরা নিতে চাই, এই শর্ত দিয়েছি, তোমরা যদি বলো তারপরে আলোচনার টেবিলে বসবো। এরা কনসার্ন দিয়েছে বলি তারপরে নিয়েছি। যেই দিন হাকিমুল সাহেব জয়েন্ট করলেন, তৃণমূলের বন্ধুরা কারিমুল, ওহিদুল, আসাদুল্লের জন্য ওদের দরদ উতলে উঠল। বুঝতে পারছেন না? কিন্তু এতটুকু মনে রাখবেন, হাকিমুল সাহেব জয়েন্ট করেছেন আসাদুলদের হাত থেকে পতাকা নিয়ে, আমার অঞ্চল নেতৃত্বের হাত থেকে পতাকা নিয়ে। এটুকু মাথায় রাখবেন। আমি এবার আসল কাজে আসা যাক। এসে কি বলছে, 35,000 না কত ঘর দিয়ে দেব, 50,000 ঘর দেবে বলেছে। আমি চাই তো এটাই হোক। ভাঙড়ে একটাও না কাঁচা বাড়ি থাকে, ভাঙড়ের একটাও রাস্তা না কাঁচা থাকে, ভাঙড়ে বোমের আওয়াজ না হয়, ভাঙড়ের অলিতে গলিতে লাইট হবে, ভাঙড়ের অলিতে গলিতে সিসিটিভি বসবে, ভাঙড়ের মায়েরা বাপেরা নিরাপদে থাকবে, ভাঙড় থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে বাস চলবে, ভাঙড়ে শিয়ালদা থেকে ভাঙড় হয়ে রেল যাবে, ভাঙড় উন্নততর হবে, ভাঙড়ে লেদার কমপ্লেক্সে ভাঙড়ের ভূমিপুত্রদের জন্য সংরক্ষণ হবে, ভাঙড়ে স্পোর্টস কমপ্লেক্স হবে, ভাঙড়ে মহিলাদের জন্য কলেজ হবে, ভাঙড়ের সার্বিক উন্নয়ন হবে। এটা আমরা চাই। কিন্তু আপনাদের জানিয়ে রাখি, একটা বড় চক্রান্ত চলছে। সেক্টর 5 অবধি হয়েছে জানেন তো, সেক্টর 6, 7, 8 করার পরিকল্পনা চলছে। রাজারহাটিয়ায় নিউ টাউনে শর্ট লেগার জায়গা নাই, সেক্টর 6, 7, 8 করার পরিকল্পনা করেছে ভাঙড়কে। ও একদিন বক্তব্য দিতে দিতে মুখ ফসকে একটা কথা বলে ফেলেছে, সৃষ্টিকর্তা যেটা করে ভালোর জন্যই করে। কি বলেছিল খেয়াল আছে? NKD এর আন্ডারে এনে দেব, নর্থ ক্যালকাটা ডেভেলপমেন্ট অথরিটি। ছোটোখাটো বিষয় নয়, তখন আর চাষ জমি থাকবে না। কেন আমি বলছি দেখুন, আমি এখন প্রমাণ ছাড়া কথা বলি না। যখন কলকাতা পুলিশের আন্ডারে ভাঙড়কে আনতে চাইছিল, ওই সময় বিধানসভার মধ্যে দাঁড়িয়ে রাজ্যের নগরায়ণ মন্ত্রীকে আমি প্রশ্ন করেছিলাম, শুধু পুলিশের ডান্ডা খাওয়ালে হবে না, কলকাতা কর্পোরেশনের মধ্যে কবে অন্তর্ভুক্ত আপনাদের করার কি কোনো পরিকল্পনা আছে সে কথা বলুন। তখন আমাকে উত্তর দিয়েছিল, যেখানে নাকি চাষবাস হয় অর্থাৎ গ্রাম্য পরিবেশ, সেখানে কর্পোরেশনের আন্ডারে আনা যায় না। এ উত্তরটা লিখিত আছে বিধানসভার মধ্যে। বিধানসভা লাইভ যদি টিভি চলতো তাহলে
তাহলে নওশাদ সিদ্দিকীকে আজকে এখানে প্রোগ্রাম করতে লাগতো না। এর পরিবর্তে এখন বাম বা এসএফের যেখানে প্রার্থী হয়েছে সেখানে প্রোগ্রাম করতাম। বিগত 5 বছর ধরে আপনার ভাঙড়ের মানুষের জন্য শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, বাসরুট হসপিটাল থেকে শুরু করে হিমঘরের জন্য যে আন্দোলন করেছে বিধানসভার মধ্যে, সেইগুলো টিভির আকারে যদি এলসিডি লাগিয়ে দেখালে আমি আমার ভোটটা পেয়ে যেতাম। কিন্তু দুর্ভাগ্য লাইভ চলে না। তারপরেও বলছি, মন্ত্রী মহাশয়কে প্রশ্ন করেছিলাম, মন্ত্রী মহাশয় উত্তর দিয়েছিল যেখানে গ্রাম্য পরিবেশ থাকে সেখানে কর্পোরেশনের আন্ডারে হয় না। তাহলে মাথাটা কোথায় মেরেছে? এনকেডিআর আন্ডারে ঢুকাবে প্রথমে, এনকেডিআর আন্ডারে ঢুকানোর পরে ওই রাতারাতি হিটকো জমি দখল করবে। যেরকম একটা রাতে 250 বিঘা জমি, বাস্তু জমি, কৃষিজ জমি, ব্যক্তি মালিকানা থাকার পরেও 250 বিঘা জমি রাজারহাট নিউ টাউন থেকে বেদখল হয়ে গেল, অর্থাৎ হিটকো দখল করে নিল, তার নামে কাগজ তুলে নিল। তবে আগামী দিনে এই ভাঙড়ের মানুষকে এইভাবে শোষণ করার জন্য 50,000 বাড়ি টোপ দেওয়া হচ্ছে, যাতে করে ওরা জান ভাবছে যে এই 50,000 মানুষ যদি আমাদেরকে 2টো করে ভোট দেয় 1 লাখ ভোট পাবো, তাদের জনপ্রতিনিধি হয়ে যাবে। আগামী দিনে ভাঙড়ের জমি নিয়ে সেক্টর 6, 7, 8 তৈরি করব, অথবা এখানে ইন্ডাস্ট্রি বানাবো এবং সাথে সাথে এয়ারপোর্ট করব। এই সমস্ত জায়গাগুলোকে বুল্লুজাত দিয়ে ভেঙে দখল নেব। তখন জনপ্রতিনিধি নওশাদ সিদ্দিকী থাকবে না, বুক চিতিয়ে লড়াই করার মতো কেউ থাকবে না। এই ধান্দাকে সামনে রেখে 50,000 বাড়ি দেওয়ার গল্প শুনিয়েছে। আর আপনাদের বলবো, ওয়াকাফ থেকে শুরু করে, ওবিসি থেকে শুরু করে, ফেক এসটিএসসি সার্টিফিকেট বাতিল থেকে শুরু করে এই এসআইআর পর্যন্ত বিপদে আপদে এই নওশাদ সিদ্দিকী সংযুক্ত মোর্চার বিধায়ক যেভাবে লড়াই করছে বুক চিতিয়ে, যদি মনে করেন আপনার জমি, আপনার পিতার বাসস্থান, আপনার কবরস্থান, আপনার মন্দির, আপনার মসজিদ, আপনার বাসস্থান সুরক্ষিত রাখা দরকার, তাহলে আপনাদের বলবো অন্য কোনো জায়গায় ভোট দেওয়ার দরকার নাই। আগামী 29 এপ্রিল ইভিএম মেশিনের 5 নম্বর বুদাম টিপে বামেদের সমর্থনে আমি দাঁড়িয়েছি, আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করার আমি কথা দিয়ে যাচ্ছি। যেভাবে বলেছিলাম যে ভাঙড়ের মানুষের ইচ্ছার বাইরে 1 কোদাল মাটি এয়ারপোর্টের জন্য ফেলতে দেব না, 1 কোদাল মাটি এয়ারপোর্টের জন্য তুলতে দেব না। আজকেও কথা দিচ্ছি, বিধায়ক করে আমাকে পাঠান, আমি আপনাদের সামনে দাঁড়িয়ে যতই বিপদ আপদ আসুক না কেন, প্রথমে আমি বুক চিতিয়ে লড়াই করব। আগে আমাকে পার করতে হবে, তারপরে আপনাদের কাছে আসবে।